আচ্ছা, আজকে আমাদের এটা হচ্ছে তৃতীয় ক্লাস, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বিবিএ সেকেন্ডারি তৃতীয় ক্লাস। তো অলরেডি আমরা এখান থেকে পার্ট বি যে আলোচনা, দুই ধরনের অঙ্ক আমরা দেখেছি, ক্যালকুলেশন অফ ভ্যাট, ভ্যাটের ক্যালকুলেশন এবং হচ্ছে জার্নাল এন্ট্রি। তো এই দুটো আমরা দেখেছি। তো এটা হচ্ছে আমাদের কাছে ভ্যাটের জার্নাল। তো এর একবার ইজি জার্নাল, হয়তো আমাদের এই ধরনের অঙ্ক আসবে, নাহলে এই যে এইরকম অঙ্ক আসবে। তো অবশ্যই এই অঙ্কগুলো আমরা দেখব এবং ইজি অঙ্ক এগুলো অবশ্যই আমরা দেখব। আচ্ছা, তো জার্নাল মোটামুটি এটা সহজে আছে, ঠিক ওই আগের জার্নালের মতনই। এখানে ইনক্লুডিং এবং উইথ ভ্যাট যদি থাকে, আমাদের মনে রাখতে হবে ইনক্লুডিং এবং উইথ ভ্যাট। এখানে এই যে ইনক্লুডিং এবং উইথ, যদি এরকম এই যে ভ্যাটের আগে যদি ইনক্লুডিং কথা থাকে এবং ভ্যাটের এই যে আগে উইথ কথা থাকে, ইনক্লুডিং উইথ থাকলে একই কাজ হবে। অর্থাৎ এখানে ভ্যাট যখন নির্ণয় করবো এই ট্রানজেকশনের, তখন 115 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। অর্থাৎ কত এখানে টাকা আছে, 92,000 টাকা আছে। 92,000 টাকা, এই 92,000 টাকাকে 115 দ্বারা ভাগ করব, আর কি করব, 15 দ্বারা গুণ করব, তাই না? এটা আমাদের ভ্যাট নির্ণয় হবে, তাই না? আচ্ছা, তো আমরা এই জার্নালটা একটু দেখি। স্যার, এটা তো হোমওয়ার্ক ছিল। হোমওয়ার্ক, এটা তো কোনো সমস্যা নেই না? না স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আর তোমরা চুপ করে থাকো, শুধু কিছু বলো, যদি সমস্যা থাকে সেটাও বলবে, না থাকলে সেটাও বলবে। হ্যাঁ স্যার, কালকে যে 2 নাম্বারটা করাইছিলেন, তো ওইখানে হচ্ছে একটা জিনিস আপনি বাদ দিছিলেন। এটা ছিল শুধু ভ্যাট ছিল 15%। ও আচ্ছা আচ্ছা, 15%, 15%, সরি সরি সরি, শুধু কষ্টটা করছি, 15% ভ্যাট সহ। জি, আমি শুধু এই কস্ট প্রাইসের এটা করতে পারছিলাম, কিন্তু এই ভ্যাটটা ইনক্লুড করা হয়নি। এই যে ভ্যাট যেটা সেটা ইনক্লুড করা হয়নি, সরি। হ্যাঁ হ্যাঁ, সেটা ইনক্লুড করতে হতো। জি, যাক, আমি কালকে অপ্রস্তুত ছিলাম। আমি তো বলছিলাম যে বাসার বাইরে আছি, তো ওই জন্য আমি সেখানে নিয়ে গেছিলাম। তো যাই হোক, আমরা ভ্যাট এখানে যোগ হবে এরকম অঙ্ক আরেকটা দেখবো আমরা। আচ্ছা, দেখো এখানে, এটা দেখো 6 নম্বর, মিস্টার পলাশ হ্যাজ পারচেসড। একটু খেয়াল করো, যদি আমরা পারি এটা তাহলে আমরা স্কিপ করে যাব, না পারলে এটা আমরা করার চেষ্টা করব। মিস্টার পলাশ হ্যাজ পারচেসড গুডস ফর টাকা কত, 4,60,000 টাকা পারচেস করছে। তাহলে এই পলাশ কি করছে, এটা পারচেস করছে 4,60,000 টাকার পণ্য। অ্যাডিশনাল এক্সপেন্স ইনকার্ড অফ টাকা 40,000। অ্যাডিশনাল এক্সপেন্স মানে অতিরিক্ত খরচ হচ্ছে কত, 40,000 টাকা। এন্ড প্রফিট কত, প্রফিট হচ্ছে কত, 50,000 টাকা। প্রফিট হচ্ছে কত, 50,000 টাকা। দেয়ার আফটার সোল্ড আউট দ্য সেম, the rate of VAT on purchase and sales কত, 15%. Required the invoice value to be charged and amount of tax payable under VAT. তো এখানে বলছে যে আমরা একটা গুডস পারচেস করছি পলাশের কাছ থেকে। পলাশ পারচেস করছে 4,60,000 টাকার পণ্য, এবং যার সাথে অতিরিক্ত খরচ কিছু করেছে 40,000 টাকা, এবং প্রফিট করতে চাচ্ছে 50,000 টাকা। এরপর যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমাদের কাছে বিক্রয় মূল্য। সেটা হচ্ছে বিক্রয় মূল্য, মানে ওই সম পরিমাণ টাকা হচ্ছে আমাদের কাছে বিক্রয় মূল্য হবে, একই টাকা। দ্য রেট অফ ভ্যাট অন পারচেস এন্ড সেলস কত, 15%। ভ্যাট হচ্ছে কত, 15%। ভ্যাট আমাদের ধরা থাকলেও বলবো ওই 50% ধরবো, না ধরতে বললেও 50% বলবো আমরা। Required the invoice value to be charged and amount of tax payable under VAT. আমাদের ইনভয়েস প্রাইসের উপর কত কত টাকা চার্জ করতে হবে, এবং অ্যামাউন্ট অফ ট্যাক্স পেয়েবল, এবং ট্যাক্স প্রদেয় ট্যাক্স কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা পণ্য ক্রয় করছি, এখানে আমরা পণ্য ক্রয় করেছি। তাহলে পণ্য যদি ক্রয় করে থাকি, তাহলে এই ক্রয় মূল্যের সাথে আমাদের 50,000 টাকা প্রফিট অ্যাড করার পর যে টাকাটা হবে, অর্থাৎ আমরা পণ্য যেটা ক্রয় করছি সে পণ্যটা পুরো টাকাটা কত কি সামারি হয়েছে, এই ইনভয়েস প্রাইসটা, চালান মূল্যটা কত হবে সেটা আমাদের বের করতে হবে।
তো আমরা এটা দেখবো। দেখো invoice value to be charged and amount of tax payable. অঙ্কর নাম্বার হচ্ছে 6। এটা হচ্ছে পলাশ হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যালো, জি আমি টাকা পাঠিয়েছি এবং আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং দুইটা মেইলও দিয়ে আমার হোয়াটসঅ্যাপে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা হোয়াটসঅ্যাপে লিখে দিন, সাবজেক্ট নাম সহ লিখে দিন, আমি দিচ্ছি। না, ওটা তো লিখে দিচ্ছি তো, সাবজেক্টের নামে এটা তো লিখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, লিখে দিয়েছেন, তাহলে আমি দেখে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আমি এটা ক্লাসে আছি তো। আচ্ছা ঠিক আছে। একটু ওয়েট করুন, এই 30 সেকেন্ড 30 সেকেন্ড। আচ্ছা, তো মিস্টার পলাশ এখানে লিখবো ক্যালকুলেশন অফ ভ্যাট। সরি, ক্যালকুলেশন অফ ভ্যাট। পার্টিকুলার টাকা টাকা। পার্টিকুলার টাকা টাকা। আচ্ছা, তাহলে প্রথমে এখানে আমরা আমাদের কি খরচ সম্পূর্ণ হয়েছে, পারচেজ করছে, তাই না? তো প্রথমে কি করছে, পারচেজ করছে। তাহলে লেখো এখানে পারচেজ। পারচেজ করছে কত টাকা? 4,60,000 টাকা। তাহলে পারচেজ করছে 4,60,000 টাকা। এখানে 4,60,000 টাকা লিখবো আমরা। 4,60,000 টাকার সাথে আমরা কি করছি, খরচ যোগ করছি। আমাদের যে খরচগুলো হয়েছে, এই যে এখানে ইনকার্ড এক্সপেন্স করছে কত, মানে যেটা পণ্যটা ক্রয় করেছে তার সঙ্গে কিছু খরচ আমরা যোগ করেছি, মানে কিছু খরচ হয়েছে, সে খরচটা আমরা যোগ করব। তাহলে যোগ হচ্ছে ইনকার্ড এক্সপেন্স। এখানে এক্সপেন্সের নামটা কি, এই যে অ্যাডিশনাল এক্সপেন্স। যোগ অ্যাডিশনাল এক্সপেন্স মানে অতিরিক্ত কিছু খরচ হয়েছে। তাহলে এখানে লিখবো অ্যাডিশনাল এক্সপেন্স। অ্যাডিশনাল এক্সপেন্স কত টাকা হয়েছে? 40,000 টাকা। তাহলে অ্যাডিশনাল এক্সপেন্স হচ্ছে 40,000 টাকা। আচ্ছা, এই দুটো যদি যোগ করি তাহলে কত হবে, পাবো 5 লক্ষ, সরি 5 লক্ষ টাকাই তো হচ্ছে, 5 লক্ষ টাকা অনলি।
তাহলে আমরা এখানে 5 লক্ষ টাকা লিখবো, 5 লক্ষ। আচ্ছা, আমাদের প্রফিট ধরতে বলছে কত? এই 5 লক্ষ টাকা যেটা বাড়াইলো সেটা আমাদের কাছে কি? এই 5 লক্ষ টাকা হচ্ছে টোটাল কস্ট। হ্যাঁ হ্যাঁ, বলো। আমি ক্লাস করছি, একটু বলে যাচ্ছি বাবা। আচ্ছা, ঠিক করে দিয়ে আসছি। হ্যাঁ, একসঙ্গে আমরা কি করব? যোগ প্রফিট। আমরা ধরো আমরা কোনো একটা দ্রব্য ক্রয় করেছি 4,60,000 টাকা দিয়ে, আমাদের সেখানে অতিরিক্ত আরো কিছু খরচ হয়েছে 40,000 টাকা, তাহলে মোট কস্টটা হচ্ছে কত? 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা ব্যয় হয়েছে, এখন 5 লক্ষ টাকা যে ক্রয় করে সে 5 লক্ষ টাকা দিয়ে বিক্রি করব, তাহলে আমাদের লাভ থাকবে কি? তাহলে আমরা এর সঙ্গে কি করব? প্রফিটটা যোগ করব। কত প্রফিট অর্জন করতে চাই? প্রফিট অর্জন করতে চাই কত? 50,000 টাকা। তাহলে 50,000 টাকা আমরা প্রফিট অর্জন করতে চাই, তাহলে বিক্রয় মূল্য হবে কত? আমাদের বিক্রয় মূল্য হবে 5,50,000 টাকা। এটা হচ্ছে আমাদের কাছে সেলস প্রাইস। সেলস প্রাইস, তাই না? এটা হচ্ছে আমাদের কাছে সেলস প্রাইস। তো এই সেলস প্রাইস আর পারচেস প্রাইস, আমরা ভ্যাট, কোন ভ্যাট আদায় করবো আর কোন ভ্যাট দিব আমাদের মনে রাখতে হবে সবসময়ের জন্য। খেয়াল করবে যে এই কস্ট প্রাইসের উপর যেটা, এই যে কস্ট প্রাইস যেটা আমাদের দাঁড়াবে, আমরা যে পণ্যটি ক্রয় করেছি, পণ্য ক্রয় করতে কাস্টমারের কাছ থেকে যেটা নিয়েছি, সেই নেওয়া টাকার উপর আমাদের ভ্যাট এখানে যেটা প্রদান করা হয়েছে, যে 4,60,000 টাকার উপর আমরা ভ্যাটটা প্রদান করবো। আমরা যেটা কস্ট প্রাইস যেটা আমরা ক্রয় করেছিলাম, লোকজনের কাছ থেকে যেটা ক্রয় করেছিলাম, সেটার উপর আমরা ভ্যাট দিব। আর আমরা যেটা বিক্রয় করব, বিক্রয় মূল্য যেটা বাড়াবে সম্পূর্ণ খরচ যোগ করার পর, সেটার উপর আমরা ভ্যাট আমরা কাস্টমার কাছ থেকে নিব। তাহলে দুটো প্রাইস আছে, একটা হচ্ছে সেলস প্রাইস, এই যে একটা হচ্ছে সেলস প্রাইস, আর একটা হচ্ছে পারচেস প্রাইস। তাহলে এই দুটার উপর, এটার উপর ভ্যাট আমরা দিব। ক্রয় করলে ভ্যাটের টাকা প্রদান করি, আর বিক্রয় করলে ভ্যাটের টাকা আমরা গ্রহণ করি, কাস্টমারের কাছ থেকে গ্রহণ করি। তাহলে আমরা এখানে এই স্টেটমেন্ট পর্যন্ত এখানেও করতে পারি, অথবা আলাদাভাবেও করতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখানে অঙ্কে বলা আছে কি? অঙ্কে বলা আছে যে দ্য ইনভয়েস ভ্যালু টু বি চার্জ। ইনভয়েসে আমরা কত টাকা চার্জ করবো সেটা আমাদের দেখাতে হবে। তো ইনভয়েসে আমরা এত টাকা চার্জ করবো, এটা আমাদের এখান থেকে দেখাতে হবে। তাহলে এটা হচ্ছে ইনভয়েস ভ্যালু আমাদের কত? 5,50,000। এখন এই 5,50,000 টাকার উপর, 5,50,000 টাকার উপর আমাদের ভ্যাটটা কাস্টমারের কাছ থেকে আমরা আদায় করে নেব। তাহলে আদায় করলে আমরা এখানে ইনপুট ভ্যাট কি হবে? বিক্রয় ভ্যাটে এখানে এই যে বিক্রয় মূল্যের উপর কাস্টমার কাছ থেকে ভ্যাটটা পাই। আমরা যদি কোনো প্রোডাক্ট যদি কাস্টমার কাছে বিক্রি করি, তার কাছ থেকে আমরা ভ্যাট নিব। আমরা যদি কোনো হোটেলে খাইতে যাই, হোটেলে খাইতে গেলে আমাদের কাছ থেকে ভ্যাট নেই। আমরা যদি কোনো দোকান থেকে কোনো কিছু ক্রয় করি, তাহলে আমাদের কাছ থেকে ভ্যাট নেই, তাই না? তেমনি আমরা যেমন লোকজনের কাছে বিক্রি করব, তাহলে বিক্রি করলে ভ্যাটটা আমরা পাবো। যে ভ্যাটটা পাবো সেটা হচ্ছে আমরা আউটপুট ভ্যাট, অর্থাৎ পণ্য বিক্রয়ের বেলায় যে ভ্যাটটা পাবো সেটা হচ্ছে আউটপুট ভ্যাট, আর পণ্য ক্রয়ের সময় যে ভ্যাটটা দেবো সেটা হচ্ছে ইনপুট ভ্যাট। তো প্রথমে আমাদের আউটপুট ভ্যাট কাস্টমারের কাছ থেকে পাবো কত? আউটপুট ভ্যাট এই যে 5,50,000 টাকার উপর কত পার্সেন্ট? 15%। তাহলে ভ্যাট পেয়েবল, এখানে উপরে আমাদের ক্যালকুলেশন লিখতে হবে যে অ্যামাউন্ট অফ ট্যাক্স পেয়েবল আন্ডার ভ্যাট, এবার লিখতে হবে এখানে অ্যামাউন্ট অফ ট্যাক্স পেয়েবল আন্ডার ভ্যাট, এটা লেখা আন্ডারলাইন করতে হবে এটা। আচ্ছা, তাহলে আউটপুট ভ্যাট আমরা কত পাবো? আউটপুট ভ্যাট হচ্ছে 82,500। আচ্ছা, তাহলে আমরা লোকজনের কাছে, এটা হচ্ছে বিক্রয় করে পাইছি, অর্থাৎ বিক্রয়ের ভ্যাট, তাই না? এটা পাওয়া টাকা। আর আমরা দিছি কত? ভ্যাট মাইনাস ইনপুট ভ্যাট। আমরা ইনপুট ভ্যাট হচ্ছে এই যে পণ্য যখন ক্রয় করে নিয়েছিলাম লোকজনের কাছ থেকে, সেটা হচ্ছে আমাদের ইনপুট ভ্যাট। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো যে স্যার আমাদের টোটাল কস্টের উপর ভ্যাট তো হওয়ার কথা, কিন্তু ভ্যাট এর উপর দিচ্ছে কেন? আচ্ছা,
তুমি তোমার বাসা থেকে ধরো ঢাকা থেকে কোনো একটা জিনিস ক্রয় করেছো, তুমি 4,60,000 টাকাতে কোনো কম্পিউটার পিসি ক্রয় করছো বা কোনো যন্ত্রাংশ ক্রয় করছো বা যন্ত্রপাতি ক্রয় করছো, যে 4,60,000 টাকার উপরে দোকানদার ক্রয় ভাড়া নেবে। এখন ওর সঙ্গে ওই ক্যাশিং লাগাবে নাকি আনয়নের ভাড়া দিবে, ওর উপর তার ভ্যাট নেবে না, তাই না? ওই দোকানদার যে মূল্যটা, সেই মূল্যটার উপর ভ্যাট নেবে, তাই না? জি স্যার। তাহলে এই যে অ্যাডিশনাল এক্সপেন্স, এর উপর আমাদের ভ্যাট হবে না, ঠিক আছে? আমাদের শুধুমাত্র যেটা পারচেজ করছে তার উপর আমাদের ভ্যাট দিব। তাহলে এখানে আমাদের ইনপুট ভ্যাট হবে কত? 4,60,000 গুণন কত? 15%। 15%। তাহলে এটা করলে কত হয়? 4,60,000 একটু ইয়ে দেখো, 69,000। আর 69,000। 69। আচ্ছা, এখন এটা আমাদের পাওয়া ভ্যাট, এই ভ্যাট এটা বাংলাদেশ, এটা আমরা লিখবো না, এটা হচ্ছে আমাদের পাওয়া, এই ভ্যাটটা আমরা পাইছি আর এই ভ্যাটটা আমরা দিয়েছি। তাহলে পাওয়া ভ্যাট থেকে দেওয়া ভ্যাটটা আমরা কি করবো? বাদ দিব। বাদ দিলে কত হয়? এটা 13,000। 500। 13,000। 13,500। 13,500। এই 13,500 হচ্ছে আমাদের কি ভ্যাট, এটা এই টাকাটা আমাদের কাছে অতিরিক্ত আছে না, ভ্যাটের টাকাটা? জি স্যার। আমরা এই টাকাটা তো আসলে পেয়েছি, তাই না? এই 82,500 টাকা তো পেয়েছি, আর এই 69,000 এত টাকা দিয়েছি, তাহলে পাওয়া ভ্যাটের পরিমাণ বেশি হচ্ছে না? জি স্যার। তাহলে এই পাওয়া ভ্যাটের টাকা বেশি হয়েছে মানে কি, এই ভ্যাটের টাকা কি এটা আমাদের না সরকারের? সরকারকে দিতে হবে এটা, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের কাছে ট্যাক্স পেয়েবল। সরকারকে যখনই দিতে হবে সেটা হচ্ছে আমাদের কাছে ট্যাক্স পেয়েবল, মানে প্রদেয় ট্যাক্স। ট্যাক্স পেয়েবল, এখানে কি বলছে? ট্যাক্স পেয়েবল আন্ডার ভ্যাট, আন্ডার ভ্যাট। অর্থাৎ মোট কথা যে আমাদের বিক্রয় করে আমরা ভ্যাটটা আদায় করেছি, গ্রহণ করেছি, তাহলে এই বিক্রয়ের উপর ভ্যাটটা হচ্ছে আমরা সরকারকে দিতে হবে, লোকজনের কাছ থেকে যেটা নিয়েছি। আর বিক্রয় ক্রয়ের উপরে যেটা ভ্যাট সেটা তো দিয়েছি আমরা। তাহলে এই পাওয়া ভ্যাট থেকে আমরা যে ভ্যাটটা দিয়েছি সেটা বাদ দিয়ে যে অংশটুকু থাকবে, সরকার যেটা পাবে মোট কথা, সেই অংশটুকুর নাম হচ্ছে ভ্যাট পেয়েবল বা ট্যাক্স পেয়েবল আন্ডার ভ্যাট। এখানে এই ছোট অঙ্ক অনেক ইম্পর্টেন্ট, তোমাদের আসার মতো অঙ্ক। এগুলা এগুলা অঙ্ক দেখা যাচ্ছে তুমি হয়তো বড় অঙ্ক করে গেছো, এই অঙ্ক আসছে। তো আমাদের এখানে তাহলে স্যার এটা এইটুকু নিচে করতে হবে? ওই যেটা করে দেখালাম, এটা এটুকু, স্যার। হ্যাঁ এটা তো করতে হবে। এটা চেয়েছে, এটা চেয়েছে, এটা চেয়েছে, আর আমাদের এই যে এই প্রাইসটা চেয়েছে। এখানে দুটো বলছে, এখানে স্যার দেখো। এটা, এইটা যদি আমি একটা ঘরের মধ্যেই করি, বক্সের মধ্যেই করি? হ্যাঁ করতে পারো, সমস্যা নাই। তবে যেহেতু দুটো চেয়েছে তো দুটো আলাদা করে করাই ভালো হবে। এটা একটা চেয়েছে ইনভয়েস ভ্যালু টু বি চার্জ, আর এটা বলছে এন্ড অ্যামাউন্ট ট্যাক্স পেয়েবল আন্ডার ভ্যাট। দুইটা জিনিস চেয়েছে, এটা 1 এটা 2। আচ্ছা, এখন তারপরে একটা বিষয় খেয়াল, এটা মনে হয় দেখে 7 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট ধরা হয়েছে। এই 7 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট ধরা হয়েছে। দেখো, অঙ্ক 2-3 দিন করলে তোমার মধ্যে একটা ভালো ধারণা চলে আসবে এবং হচ্ছে একটু সহজ জাগবে। আর যখনই তোমার মাঝে বিরক্তি ভাব আসবে, তখনই তুমি কিন্তু সাহস হারিয়ে ফেলবে। বুঝতে পারছো? এটা অঙ্কগুলো আমাদের কাছে জটিল মনে হলেও ততটা আমাদের কাছে অতটা জটিল না। এর বলা আছে দেখো, উজ্জ্বল লিমিটেড ইম্পোর্টেড গুডস ফর টাকা কত? 5 লক্ষ ইন 2017। উজ্জ্বল লিমিটেড গুডস কি করেছে? পারচেজ করেছে, গুডস ইম্পোর্ট করছে, আমদানি করছে 2017 সালে 5 লক্ষ টাকা, এন্ড পে টাকা কত? 50,000। এই 50,000 টাকা প্রদান করছে ফর ইম্পোর্ট ডিউটি, ইম্পোর্ট ডিউটি বাবদ, মানে আমদানি শুল্ক বাবদ, এন্ড টাকা 20,000 ফর ট্রান্সপোর্টেশন, এবং 20,000 টাকা ট্রান্সপোর্টেশন বাবদ দিয়েছে।
দ্য কোম্পানি মেড প্রফিট 20% অন সেল, কোম্পানি প্রফিট অর্জন করতে চায় 20% বিক্রয়ের উপর। রিকোয়ার্ড ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট অ্যান্ড ভ্যাট পেয়েবল, মানে একই কথায় ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট কত হবে এবং হচ্ছে ভ্যাট পেয়েবল কত হবে, মানে সরকারকে ভ্যাট কত টাকা দিতে হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে খেয়াল করো, এটা ইনপুট করছে কত, ইনপুট করছে 5 লক্ষ, ইনপুট করছে 5 লক্ষ, 5 লক্ষের সাথে ইনপুট ডিউটি দিচ্ছে কত, 50,000, তাই না? তাহলে ইনপুট ডিউটি দিচ্ছে কত, 50,000। তারপরে আমাদের এখানে ট্রান্সপোর্টেশন আছে কত, ট্রান্সপোর্টেশন আছে 20,000। তারপরে আমাদের এটা একটু ইয়ে করে দিয়েছে, মানে একটু চেঞ্জ করে দিয়েছে আলাদা করে। আগে এটা হতো, এই যে ট্রান্সপোর্টেশনটা আগে হতো, হ্যাঁ, ট্রান্সপোর্টেশন আগে হওয়ার পর আমাদের এটা হতো, কিন্তু একটু আলাদাভাবে দিয়েছে। তাহলে এই সবগুলো যোগ করে, যাই হোক সবগুলো যোগ করলে আমরা কি পাবো, ইনপুট ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট পাবো, ইনপুট ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট বা ইনভয়েস ভ্যালু। আচ্ছা, এখন কোম্পানি এর উপর প্রফিট অর্জন করতে চাইছে কত, 20%। এই জায়গায় একটু আমাদের প্যাচ আছে, তো এর উপরে একটু দেখি আমরা। এখানে প্রথমে কি লিখবো আমরা, ভ্যাট অ্যাপ্লিকেবল, ক্যালকুলেশন অফ অ্যাপ্লিকেবল ভ্যাট অ্যামাউন্ট, বা এখানে 7 নম্বর, এটা উজ্জ্বল লিমিটেড ক্যালকুলেশন অফ ভ্যাট, ক্যালকুলেশন অফ ভ্যাট, আমরা এটা ঘরটা আবার টানবে এরকম ভাবে। আচ্ছা, যেহেতু অঙ্ক ছোট, এটা বেশি বড় করে আমরা টানবো না, এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে টাকা, পার্টিকুলার, এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে টাকা। আচ্ছা ওকে, তাহলে আমরা প্রথমে এখানে কি লিখবো, প্রথমে দেখো আচ্ছা কি আছে, পারচেজ ইনপুট করছে, ইনপুট প্রাইস কতটা হচ্ছে, 5 লক্ষ টাকা, তাই না? তাহলে এই ইনপুট যেটা করে নিয়ে আসছে, মানে ধরো আমরা চায়না থেকে কোন একটা মোবাইল ক্রয় করে নিয়ে আসছি, ইম্পোর্ট করতেছি, চায়না থেকে যেটা ক্রয় করে নিয়ে আসতেছি সেটা হচ্ছে আমাদের কাছে ইম্পোর্ট প্রাইস বা কস্ট প্রাইস বা হচ্ছে পারচেস প্রাইস, মানে চায়না থেকে যেটা ক্রয় করছি আমরা। তাহলে আমরা সেটা আমাদের পারচেস প্রাইস দেখবো বা কস্ট প্রাইস দেখবো। কস্ট প্রাইস হচ্ছে, কস্ট হচ্ছে কত, কস্ট হচ্ছে 5 লক্ষ টাকা যেটা ব্যয়। এখন এর সঙ্গে পেইড করছি ইম্পোর্ট ডিউটি, তারপরে আছে ট্রান্সপোর্টেশন এক্সপেন্স। তো ট্রান্সপোর্টেশন এক্সপেন্স কখন দিব আমরা, ট্রান্সপোর্টেশন এক্সপেন্স ভাড়া আনার পর। আমরা ইম্পোর্ট ডিউটি কখন দেব, মাল দেশে আসার পর, চায়না থেকে মাল দেশে আসার পর আমরা ইয়ে দেব, ইম্পোর্ট ডিউটি দেব, তাই না? তার আগে তো দেব না। তাহলে আগে আমাদের এই ট্রান্সপোর্টেশনটা, আগে আমাদের ট্রান্সপোর্টেশন মানে আনয়নের খরচ, চায়না থেকে বাংলাদেশের মাল তো উড়ে আসবে না, আমাদের জাহাজে করে নিয়ে আসতে হবে বা পরিবহন মাধ্যমে নিয়ে আসতে হবে। তাহলে সেই খরচটা আগে যোগ করতে হবে, এই কস্টের সঙ্গে ট্রান্সপোর্টেশন যোগ করতে হবে। ট্রান্সপোর্টেশন যোগ করলে আমাদের কি হয় বলতো, ট্রান্সপোর্টেশন কত টাকা, 20,000 টাকা। 20,000 টাকা। হ্যাঁ, ট্রান্সপোর্টেশন যদি যোগ করি তাহলে কি হবে, আমাদের 20,000 টাকা যোগ করলাম। হ্যাঁ না, টোটাল কস্ট না, টোটাল কস্ট ইনপুট ডিউটি আছেই। তাহলে এই দুটো যোগ করলে এই দুটোর নাম হচ্ছে কত, সরি এই দুটো যোগ করতে হচ্ছে আমাদের, এটার নাম হচ্ছে আমাদের কস্ট এন্ড ফ্রেট। কস্ট, এটা কি কস্ট না, এখানে হচ্ছে কস্ট এন্ড এই যে ট্রান্সপোর্টেশন নাম হচ্ছে ফ্রেট, কস্ট এন্ড ফ্রেট। তাহলে এই 70,000 টাকার নাম হচ্ছে কি, কস্ট এন্ড ফ্রেট। আচ্ছা, এখন এর সাথে আমরা কি করব, এই কস্ট এন্ড ফ্রেটের সাথে আমরা এখন কি করব, যোগ করব ডিউটি, আমাদের ইম্পোর্ট ডিউটি যেটা আছে এখানে, যেটা দেওয়া আছে যে ইম্পোর্ট ডিউটি, এই ইম্পোর্ট ডিউটিটা আমরা যোগ করব 50,000।
ইম্পোর্ট ডিউটি, ইম্পোর্ট ডিউটি কত আছে? 50,000। তাহলে এখানে আমরা লিখবো 50,000। তাহলে কত হচ্ছে? 1,20,000। স্যার আপনি ওখানে 70,000 দিচ্ছেন কেন? ও সরি, 5,20,000 টাকা হবে। 5,20,000, সরি সরি, 5,20,000। তাই তো, এত অ্যামাউন্ট এত কম হচ্ছে কেন? পড়তেছে একটা আর হচ্ছে আর একটা। তাহলে এখানে আমাদের হবে কত? 5,70,000, তাই না? 5,70,000 হবে না? ₹5,00,000 এখানে কত আছে? এখানে আমরা যদি দেখি, এখানে হচ্ছে 5,00,000, এখানে 50,000, এখানে 20,000, মানে 5,70,000। 5,70,000, হ্যাঁ, এই 5,70,000 হচ্ছে আমাদের কি, আমাদের কি চেয়েছে? আমাদের ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট। এটার নাম হচ্ছে কি? ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট। এখানে আমাদের লিখতে হবে ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট, ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট। ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট হচ্ছে এটা। আর 2 নম্বরে আমাদের কি বলছে? ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যান্ড ভ্যাট পেয়েবল, ও সরি, এই দেখুন, সবগুলো হয়েছে। আমি ভাইয়ের মধ্যে হিসেবে আছে একটু বাসায় থাকে রাখতে যাতে পারো হঠাৎ করে ভ্যাট পেয়েবল। তাহলে আমরা এখানে ভ্যাট পেয়েবলটা আমরা নির্ণয় করব। এখন ভ্যাট পেয়েবলটা কত হবে তাহলে? তাহলে এখানে একটা বিষয় তোমরা খেয়াল করো, আমরা এখানে একটা বিষয় তোমরা খেয়াল করো, আমাদের এখানে ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট, এটা তো হবে না, এটা আমাদের এখানে প্রফিটের কথা বলা আছে, 20% প্রফিট। এখানে বলছে দ্য অ্যামাউন্ট মেড প্রফিট 20% অন সেলস। তা সেলসের উপর কত পার্সেন্ট? 20% প্রফিট আমাদের বের করতে হবে। তাহলে 20% যদি আমরা প্রফিট অর্জন করতে চাই, তাহলে আমাদের কত হবে? সেলসের উপর। তাহলে এখানে আমাদের যোগ, এটা হচ্ছে আমাদের কাছে টোটাল কস্ট, যোগ এর সঙ্গে আমরা প্রফিট লিখবো। প্রফিট, প্রফিট কত পার্সেন্ট? 20% অন সেল, 20% অন সেল। তাহলে এই অঙ্কে কি সেল দেওয়া আছে? সেলিং প্রাইস দেওয়া আছে? এই অঙ্কে কি সেলিং প্রাইস দেওয়া আছে? সেলিং প্রাইস কিন্তু দেওয়া নাই এই অঙ্কে, কারণ সেলিং প্রাইস থাকবে এখানে, এখানে থাকবে আমাদের সেলস, সেলসটা দেওয়া নাই। এর উপর ধরতে বলছে 20%। তাহলে এর উপর যদি ধরতে বলে 20%, তাহলে 20% কি করব আমরা? এখানে যে মূল্য আছে সে কার উপর ধরতে বলছে? 20%। প্রফিট, প্রফিট, প্রফিট কার উপর ধরতে বলছে? 20%। এই ছাপা লাইনে আসো? আচ্ছা, প্রফিট আমাদের ধরতে বলছে 20%, কার উপর ধরতে বলছে? সেলসের উপরে, যে এখানে বলা আছে সেলসের উপর ধরতে বলছে 20%। তাহলে সেলসের উপর যদি 20% ধরতে বলে, তাহলে সেলসের উপর যদি 20% ধরতে বলে, দেখো একটা খেয়াল করো এখানে, তাহলে সেলসের যার উপর ধরতে বলবে সেটা হচ্ছে 100%। তাহলে এটা যদি 100% হয়, প্রফিট 20%, তাহলে এটা কত পার্সেন্ট? তাহলে এটা যদি 100% হয়, এমনি যদি আমরা এটা বোঝার ক্ষেত্রে যদি আমরা লিখি এভাবে, এটা আমরা আমাদের কাছে কত? 100%। তাহলে এটা হচ্ছে 20%। তাহলে এখানে এটা কি আছে? কষ্ট হচ্ছে কত পার্সেন্ট? তাহলে এখানে এমন একটা পার্সেন্ট যেখান থেকে 20% বাদ দিলে এটা হবে, 20% যোগ করলে হবে 100%। তাহলে এটা কত? 80% না? তাহলে এটা আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে 80%। 80%-এর সাথে 20% যোগ করলে 100% হবে। তাহলে আমরা কি করবো এখন? আমরা তাহলে এখানে করব যে 5,70,000 যেটা আছে, এই 5,70,000-কে আমরা 5,70,000 টাকা
একে আমরা কি করব, কত পার্সেন্ট এটা 80%, 80 দ্বারা ভাগ করব আর 20 দ্বারা গুণ করব, করলে আমরা এখানে কি পাবো, প্রফিট পাবো। তাহলে 20% এখানে আমরা যোগ করি, তাহলে করলে কত হয় দেখো তো, 5,70,000 ভাগ 20 ভাগ 80 গুণন 20, 5,70,000 1,42,500 কত হয়, 1,42,500 1,42,500। এটা আমরা যোগ করব, যোগ করলে কত হয়, 7,12,500 7,12,500। আচ্ছা, 7,12,500। এখন এই 7,12,500 এটা হচ্ছে আমাদের কাছে সর্বশেষ যে সেলস আমাদের যেটা বের করতে বলছে, এখানে চেয়েছে যেটা যে ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট। ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট হচ্ছে আমরা যেটা সর্বশেষ বের করলাম, এই সেলস বা হচ্ছে পাবলিক, এখানে ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট। ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করে, এখানে আমরা এর উপর যে ভ্যাটটা, এর উপর ভ্যাটটা আমরা নিব না দিব বলতো, সেলস প্রাইস, সেলসের উপর ভ্যাট আমরা নিব না দিব, নিব, তাই না? আর আমরা ভ্যাট দিব কার উপর, প্রফিটের উপর। আর ভ্যাট না, ভ্যাট আমরা দিব কার উপর, ক্রয়ের উপর, পারচেজ প্রাইস না। এখানে একটা বিষয় খেয়াল করো, আগের অঙ্কের, হ্যাঁ ক্রয়ের উপর ঠিক আছে, কিন্তু এখানে যে ক্রয়টা করার কথা বলা আছে না, এখানে এখন ক্রয়ের মূল্য তো কোনটা বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে এই যে 5 লক্ষ এটা বোঝাচ্ছে, না এই যে টোটাল কস্ট যেটা বোঝাচ্ছে এটা এটা বোঝাচ্ছে কোনটা? 5,70,000 উপরে দিতে হবে, যেটা তো বাইরে থেকে আসছে প্রোডাক্টটা। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব ভালো একটা অ্যান্সার করেছো। প্রোডাক্টটা যখন আমরা বাইরে থেকে নিয়ে আসবো, সেই ক্ষেত্রে আমরা এই 5,70,000 উপর আমরা ইয়ে দিব, যখন ইম্পোর্ট করব, আমদানি করব যখন, তাই না? অর্থাৎ আমরা যদি আগের একটা ইয়েটা দেখি, আমরা ওই যে স্টেটমেন্টটা যেটা বলছিলাম যে অঙ্ক আমাদের জানা জরুরি, এটা আচ্ছা, যেটা আমাদের জানা জরুরি ছিল, আচ্ছা যেটা আমাদের জানা জরুরি, যে আগে আমরা দেখছি কি, আগে আমরা দেখছি এই যে ব্যাস ভ্যালু ফর ভ্যাট, আর ভ্যাট অ্যাপ্লিকেশন, ভ্যাট কার উপর ধরি, এখানে বলা আছে দেখো, ব্যাস ভ্যালু ফর ভ্যাট, এই যে মূল্যটা, এই যে মূল্যটা, এর উপর আমরা ভ্যাট ধরি, তাই না? এর উপর ভ্যাটটা আমরা ধরে যোগ করে তারপরে আমরা টোটাল কস্ট নির্ণয় করি। এখন খেয়াল করো, এখানে এই যাবতীয় যত কস্ট আছে
বিদেশ থেকে মাল কিনা, ইন্স্যুরেন্স দেওয়া, ল্যান্ডিং চার্জ, তারপরে কাস্টম ডিউটি, সবগুলো খরচ যোগ করার পর আমরা সাপ্লিমেন্টারি ডিউটি সবগুলো যোগ করার পর আমরা বেস ভ্যালু ফর ভ্যাট পাই, তাই না? তাহলে এই অঙ্কে কিন্তু এখানেও ওই ঠিক একই রকম আমরা বিদেশ থেকে যখন মাল ক্রয় করে নিয়ে আসছি, ইউজুয়াল লিমিট যখন বিদেশ থেকে মাল ক্রয় করে নিয়ে আসছে, তখন আমরা এই যে মাল ক্রয় থেকে শুরু করে এখানে একটু খেয়াল করো, এই যে এটা ক্রয়, এটা ভাড়া, তারপর টোটাল কস্ট এন্ড ফেথ, এর সঙ্গে ইম্পোর্ট ডিউটি, এই সবগুলো দিয়ে আমাদের এই টাকাটা পড়তেছে। এটা হচ্ছে আমাদের বেস ভ্যালু ফর ভ্যাট। এটা যদি আমরা টোটাল কস্টের জায়গায় যদি আমরা লিখি বেস ভ্যালু ফর ভ্যাট, কোনো সমস্যা নাই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। যে আছি, ভালো আছি। একটু এটা অনলাইন ক্লাসে আছে, একটু পরে ফোন দিচ্ছি আপনাকে। আচ্ছা, তাহলে আমাদের মোট কথা অর্পা যে অ্যান্সারটা দিল তখন খুব ভালো একটা অ্যান্সার দিয়েছে, যে আমরা যেহেতু বিদেশ থেকে আমদানি করছি, পণ্যটা আমদানি করতেছি, সেহেতু আমদানির মোট যে মূল্যটা আছে সে মোট মূল্যের উপর আমাদের অর্থাৎ ডিউটি, ট্রান্সপোর্টেশন যা আছে সবগুলোর উপর আমাদের ভ্যাটটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা এই 5,70,000 টাকার উপর ভ্যাট দিব, আর 7,12,000 টাকার উপর ভ্যাট আমরা আদায় করব, তাই না? তাহলে এখানে আমাদের আউটপুট ভ্যাটটা কত হচ্ছে? তাহলে এখানে আমরা ঠিক একই রকম ভাবে লিখব যে এটা যে ভ্যাট পেয়েবল, ক্যালকুলেশন অফ ভ্যাট পেয়েবল, অফ ভ্যাট পেয়েবল হ্যালো হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওই যে এই ট্রেড ফাইন্যান্সের ওইটা একটু হোয়াটসঅ্যাপে দিতে বলছিলাম স্যার। জি জি সরি, আমি ভুলে গেছি, আমি টিউশন থেকে আসে এই মাত্র অনলাইন ক্লাসে স্যার আছি। আপনি তো থাকেন কোথায় স্যার? রাজশাহীতেই স্যার? না, আমি জয়পুরহাটে থাকি। ও জয়পুরহাটে। ঢাকায় আসেন না স্যার কোনো সময়? ঢাকায় যাওয়া খুব কম হয় আর কি। আচ্ছা, অতটা হয় না। না, আপনি এই ব্যাংকিং ডিপ্লোমা পড়ান আর পাশাপাশি টিউশনই করেন স্যার? জি 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 কোচিং চালান না? জি জি। তো অনেক ভালো আছে কোচিং। স্যার তাহলে একটু দিয়ে দেন কাইন্ডলি, হ্যাঁ, আরেকবার তাহলে আপনার সাথে কথা আচ্ছা, বলবো। অবশ্যই অবশ্যই অবশ্যই, আচ্ছা স্যার আমি একটু পড়বো বলে দেখতে চাইছিলাম। জি জি, ঠিক আছে, আমি এই যে আর কিছুক্ষণ ক্লাস শেষে আপনাকে দিয়ে দিচ্ছি। আর স্যার ওই ম্যাথ সলিউশন ওগুলো আছে ভিতরে না? হ্যাঁ, ওগুলো সব আছে, দিয়ে দিয়ে দিই। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। অবশ্যই। আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আমাদের ভ্যাট পেয়েবল সবসময়ের জন্য এটাই ক্যালকুলেশন করবে তোমরা, অন্যদিকে কোনো ভাবতে যাবে না, কোনো কিছু করতে যাবে না। পরীক্ষা আসছে, এটা আসছে আসছে আসছে, পরীক্ষা কিন্তু এটা আসবেই। এই ভ্যাট পেয়েবল তোমার নির্ণয় করতে হবে। তাহলে ভ্যাট পেয়েবল নির্ণয় করতে হলে আমরা আউটপুট ভ্যাট প্রথমে আমরা লিখবো, যে বিক্রয়ের উপর ভ্যাটটা বেশি হয় এখানে, তাহলে বিক্রয়ের উপর ভ্যাটটা আমরা আগে লিখবো, অর্থাৎ বিক্রয়ের ভ্যাটটাকে বলে আউটপুট ভ্যাট। আউটপুট ভ্যাট হচ্ছে কত? বিক্রয় ভ্যাট 7,12,000, 7,12,500, তাই না? এর উপর কত পার্সেন্ট ভ্যাট? 15%। ভ্যাট হ্যাঁ, ভ্যাট সবসময় 15%। এটা করলে কত হবে? 1,06,875। 1,06,875। হ্যাঁ, আর এখান থেকে আমরা কি করব? ইনপুট ভ্যাটটা বাদ দেব। সবসময় জন্য এই অঙ্কের পরীক্ষা আসে, এটা মাথায় নিয়ে তোমরা এই অঙ্ক করবে। এখানে এই ধরনের অঙ্কে আমাদের ভ্যাট অ্যাপ্লিকেবল প্রাইস, ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট নির্ণয় করতে হবে, আর আমাদের ভ্যাট প্রদেয় ভ্যাট সরকারকে ভ্যাট দিতে হবে কত, সেটা আমাদের নির্ণয় করতে হবে। এই অঙ্ক থাকবেই থাকবেই থাকবেই। তাহলে আমরা ইনপুট ভ্যাট এখানে আমরা লিখব কত? ইনপুট ভ্যাট হচ্ছে কার উপর ধরবো? এই যে 5,70,000 উপর, তাই না? টোটাল কস্ট বা বেস ভ্যালু ফর ভ্যাট কত? 5,70,000। এই 5,70,000 উপর করবো। তাহলে 5,70,000 গুণন কত পার্সেন্ট? 15%। হ্যাঁ, তাহলে করলে কত হয়? 85,500। 85,500। যদি আমরা বাদ দেই তাহলে টোটাল টাকা কত পাবো? 21,375। 21,375। এই টাকাটা সরকারকে দিতে হবে, ভ্যাট পেয়েবল। এই টাকাটা আমাদের সরকারকে দিতে হবে। তাহলে
এই ধরনের অঙ্কে আমাদের কিন্তু ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট এবং সরকারকে ভ্যাট দিতে হবে কত, সেটা কিন্তু আমাদের বের করতে হবে। এবং এটাই চাইবে, এটাই চাইবে, এটাই চাইবে। তোমরা অন্য কিছু ভাবার প্রয়োজন নেই, অন্য কিছু চিন্তা ভাবনা করার দরকার নেই। মনে করবে পরীক্ষা আসছে এটা, এরকম অঙ্ক আসছে, এরকম অঙ্কে সাধারণত এটাই চাই, এর বাইরে চাইবে না কিছু। আচ্ছা, তাহলে আমরা 7 নাম্বার দেখলাম। 8 নাম্বার ঠিক তোমাদের বাড়ির কাজ দেবো, এটা দেখো একটু ইজি আছে। আর সবচেয়ে বড় কথা, তোমাদের যদি সমস্যা হয়ে থাকে তোমরা অ্যান্সার ক্লুগুলো ইউজ করবা। এই যে অ্যান্সার ক্লু এখানে যেটা দিয়ে রাখছি, প্রত্যেকটা প্রশ্নের যে কটা প্রশ্নে আছে আর কি অ্যান্সার ক্লু, এই অ্যান্সার ক্লুগুলো ইউজ করবা, অ্যান্সার ক্লুগুলো ইউজ করবা। হ্যাঁ, তাহলে তোমরা অঙ্কটা সহজে করতে পারবে আর কি। হ্যাঁ, এটা 2021 সালে এসেছিল, এটা আমরা দেখবো না, এটা বাদ দাও। না সরি, এটা অনার্স 21 সালে আসছিল, করবো এটা, দেখবো অনার্স 21 সালে আসছিল। তাহলে আমরা হ্যাঁ H2 অনার্স সেকেন্ড ইয়ার 2021 সালে আসছিল। এখানে বলা আছে এরকম, দেখো এমন কিরকম সহজ, দেখো 21 সালে আসছিল। কম্পিউট দ্য ইনভয়েস ভ্যালু টু বি চার্জ অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স পেয়েবল। মানে তোমাকে যে কথাটা আগেই বলছিল, এই যে ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট এবং ভ্যাট পেয়েবল, যেটা পরে বলা ছিল সেটা আগেই বলছে। কম্পিউট দ্য ইনভয়েস প্রাইস টু বি চার্জ, যেটা ইনভয়েস প্রাইসে চার্জ করতে হবে, অ্যান্ড অ্যামাউন্ট অফ ট্যাক্স পেয়েবল আন্ডার ভ্যাট বাই এ ডিলার হু হ্যাড পারচেজ গুডস ফর টাকা 1,20,000, যে 1,20,000 টাকাতে পারচেজ করছে এবং পেইড করছে, এক্সপেন্স করছে কত, 10,000 টাকা। And তারপর আছে আফটার অ্যাডিং এ প্রফিট কত, 15%। দ্য কোম্পানি সোল্ড দ্য গুডস টু কাস্টমার, কোম্পানি কাস্টমারের কাছে পণ্য বিক্রি করতে চায়, 15% প্রফিট যোগ করে সেটা কাস্টমারের কাছে বিক্রি করতে চায়। দ্য রেট অফ ভ্যাট অন পারচেস অ্যান্ড সেলস ইজ টাকা কত, 15%। 15% হচ্ছে আমাদের কাছে ভ্যাট, এবং এটার ভ্যাটের হারটা হচ্ছে 15% ক্রয় বিক্রয়ের উপর। তাহলে এক্ষেত্রে আমরা এটা একটু অ্যাপ্লাই করবো। দেখো এখানে যদি আমরা স্টেটমেন্টটা দাগাই, নাম দাম, হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেখো এটা হচ্ছে 21 সালে আসছিল। 21 সালে দেখো, 21 সালে কোশ্চেন দেখো। পাচ্ছি না, তোমার নতুন বই, আপডেট বই, হ্যাঁ আপডেট বই, আপডেট হলে পাবে না। অনার্সের কোশ্চেন, এটা অনার্সের। তার জন্য আমি একটু লিখে নিতেছি, আমার পড়তে সুবিধা হয়। হয়ে গেছে, হয়েছে? হুম। আচ্ছা, তাহলে এখানে এই অঙ্কটা একটু ভালো করে বোঝো। আমাদের এখানে করতে বলছে কি, করতে বলছে ইনভয়েস ভ্যালু টু বি চার্জড, কত টাকা ইনভয়েস ভ্যালু করতে হবে। অর্থাৎ আমরা একটা কাগজে কত টাকার পণ্য আমরা বিক্রয় করলাম সেটা একটা ইনভয়েস তৈরি করব। হ্যাঁ, কত টাকার পণ্য আমরা বিক্রয় করলাম বা কত টাকার পণ্য একটা ক্রয় করলাম, যে একটা কাগজের অর্থাৎ ভাউচার যেটাকে বলে, ওই রকম টাইপ। আচ্ছা, এটার কত খরচ হয়েছে, কত কিনতে কত টাকা লাগছে, কত খরচ হয়েছে, কত ভ্যাট দিচ্ছি, কত কি যাবতীয় যত খরচ ওখানে লেখা থাকবে। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে ইনভয়েস প্রাইস, আর একটা হচ্ছে অ্যামাউন্ট ট্যাক্স
পেয়েবল আন্ডার ভ্যাট, দুটা চেয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা ঠিক আগের অঙ্কের মতোই পার্টিকুলার টাকা টাকা লিখবো। খেয়াল করে এখানে আমাদের কি করতে বলছে, আমরা পণ্যটা ক্রয় করেছি দেশীয় মার্কেট থেকে ক্রয় করেছি 1,20,000 টাকা দিয়ে, তাই না? তাহলে আমাদের কস্ট প্রাইস হয়েছে কত? কস্ট হচ্ছে 1,20,000। 1,20,000 টাকা কস্ট। তারপরে বলছে এক্সপেন্স, এরকম একটা অঙ্ক দেখলাম, ওই যে কি যেন একটা অঙ্ক দেখলাম, সেটা এক্সপেন্স করছে কত? 10,000 টাকা। তাহলে 10,000 টাকা এক্সপেন্স করলে তাহলে এখানে লিখবো যোগ কি এক্সপেন্স, তাই না? এক্সপেন্স হচ্ছে কত? 10,000 টাকা। তাহলে এটা করলে আমাদের হচ্ছে 1,30,000 টাকা হচ্ছে আমাদের কাছে টোটাল কস্ট। টোটাল কস্ট। এখন এই টোটাল কস্টের সাথে আমরা কি করব? যোগ প্রফিট। প্রফিটের কথা বলা আছে কত? এখানে প্রফিট আর বের করতে পারেন, ডাইরেক্ট বলে দেওয়া আছে 15,000 টাকা প্রফিট। তাহলে 15,000 টাকা আগে যেমন একটা ওই যে এই অঙ্কে 20% প্রফিট ধরতে বলছিল, মনে আছে? তখন আবার তাহলে ওইভাবে আমাদের ক্যালকুলেশন করতে হতো। তাহলে এর সঙ্গে আমরা প্রফিট যোগ করব। প্রফিট কত টাকা? 15,000 টাকা। তাহলে ডাইরেক্ট দুটো যোগ করলে আমরা পাবো কত? 1,45,000 টাকা। তাহলে এই 1,45,000 টাকা যেটা আমরা পাইলাম 1,45,000 টাকা, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে কি সেলস ভ্যালু। সেলস হ্যালো ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। তার এর সঙ্গে আমরা যেটা পাইলাম সেটা কি? আমাদের সেলস ভ্যালু অবলিক ইনভয়েস ভ্যালু উইদাউট ভ্যাট। মানে আমরা ভ্যাট ছাড়া আমাদের ইনভয়েস প্রাইসটা হচ্ছে কত? এত। ভ্যাট ছাড়া আমাদের ইনভয়েস প্রাইসটা হচ্ছে কত? এত। এখন কাস্টমারকে যখন আমরা পণ্য ক্রয় করবো ওর মধ্যে ইনভয়েসের মধ্যে সবকিছু লেখা থাকে, তাহলে এর সঙ্গে যোগ করবো কি? ভ্যাট। তাহলে কাস্টমার কাছে বিক্রয় করবো কত টাকা সেটা আমরা এটা পুরো টাকাটা লিখবো। তাহলে ভ্যাট যদি আমরা যোগ করি, ভ্যাট কত হবে? এখানে বলছে যে 15%। পারচেজ এবং সেলসের উপর ভ্যাট হচ্ছে কত? 15%। তাহলে আমরা সেলস করছি, তাহলে সেলস হচ্ছে কত? 1,45,000 টাকা। তাহলে 1,45,000 গুণন 1,45,000 গুণন কত পার্সেন্ট? 15%। করলে কত হয় দেখো তো? 21,750। তাহলে আমরা যদি এটা যোগ করি, যোগ করে কত পাবো? 1,66,750। 1,66,750। এটা হচ্ছে আমাদের কাছে সেলস অবলিক ইনভয়েস প্রাইস উইথ ভ্যাট। মানে আগেরটা ছিল আমাদের কাছে সেলস ইনভয়েস প্রাইস উইদাউট, সরি উইথ ভ্যাট না, এটা উইদাউট ভ্যাট, উইদাউট লেখা হয়নি, এটা হচ্ছে আমাদের কাছে উইদাউট ভ্যাট। তাহলে আমরা এর সঙ্গে জাস্ট ভ্যাটটা যোগ করে দিব। ভ্যাটটা যোগ করে পাবো আমরা হচ্ছে উইথ ভ্যাট। মানে ভ্যাট সহ হচ্ছে আমাদের প্রাইসটা হচ্ছে, ভ্যাট সহ প্রাইসটা হচ্ছে 1,66,750, আর ভ্যাট বাদে হচ্ছে আমাদের কাছে 1,45,500। এখন আমরা যদি কারো কাছে পণ্য ক্রয় করি বা আমরা বিক্রয় করি, তাহলে আমরা যদি ক্রয় করে থাকি তাহলে দোকানদার আমাদের কাছে এইভাবে বিবরণ লিখে দিবে, আর আমরা যদি বিক্রয় করি আমরা এইভাবে বিবরণ লিখে দিব। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে কি
আমাদের কাছে তাহলে বিক্রয়ের ভ্যাটটা কিন্তু আমরা বের করেছি। আমাদের কাছে মূলত চেয়েছে কোনটা, চেয়েছে হচ্ছে ইনভয়েস ভ্যালু টু বি চার্জ, মানে কত টাকা ইনভয়েস ভ্যালু আমরা চার্জ করব। তাহলে কাস্টমারের কাছ থেকে কত টাকা আমরা নিব সেটা আমরা চার্জ করব কত টাকা, সেটা এটা আমরা লিখব, চার্জ করব। আচ্ছা, তারপরে আমরা এখন ভ্যাট পেয়েবল ইয়া করতে বলছে, তো আমরা আউটপুট ভ্যাট তো নির্ণয় করেছি। আউটপুট ভ্যাট কত সমান সমান এখানে তো নির্ণয় করেছি আউটপুট ভ্যাট 2,17,000। এটা ভ্যাট, এটা ব্র্যাকেটে আমরা আউটপুট ভ্যাট ধরতে পারি এভাবে। ওই 21,750 21,750 মাইনাস ইনপুট ভ্যাট। ইনপুট ভ্যাট কোনটার উপর ধরবো বলো তো? 1,20,000। কেন 1,20,000 উপর ধরবো? কারণ এটা দেশীয় মার্কেট, আমরা ইম্পোর্ট করছি না, এটা দেশীয় মার্কেট, বাজার থেকে আমরা ক্রয় করছি। ঠিক আছে, এখানে ইম্পোর্ট, একটা বিষয় খেয়াল করো, এখানে ইম্পোর্টেড, উজ্জ্বল লিমিটেড ইম্পোর্টের কথা বলা ছিল, আর এখানে তো আমাদের কোনো ইম্পোর্ট কোনো কিছু বলা নেই। হ্যাঁ, এখানে শুধু পারচেজ গুডস বলা আছে, পারচেজ গুডস। এখন এটা মনে করছি আমরা এটা দেশীয় বাজারে আমরা কিনেছি, এটা বাইরে থেকে আসেনি। তাহলে পারচেজ গুডস এর কথা যখন বলা আছে তখন মানে কি আমাদের এই টাকাটা করছি, আর ঢাকাতে কোনো কিছু আমরা ক্রয় করেছি, সেটা আনতে হয়তো আর 10,000 টাকা খরচ হয়েছে। এই হচ্ছে আমাদের কাছে ইম্পোর্টেড আর হচ্ছে পারচেজের মধ্যে পার্থক্য। তাহলে আমরা যে টাকাতে ক্রয় করেছি 1,20,000, এই জন্য আমরা এর উপর ধরবো, তাই না? দেশীয় মার্কেট থেকে ক্রয় করেছি ধরো, তাহলে এর উপর 1,20,000 উপর 15% করলে কত হয়? 18,000। এর উপর 18,000। তাহলে এই 18,000 টাকা আমরা কি করব? মাইনাস করব। মাইনাস করলে আমরা পাবো কত? 3,000, 18, 4,750। এই 4,750 টাকা হচ্ছে একটা ভ্যাট পেয়েবল। 3,750। 18, 3, 21। আচ্ছা, 3,750, 18, 3, 21, 3,750। তাহলে আমরা ইম্পোর্টের সর্বশেষ আরেকবার দেখো, কস্ট আমরা দোকানদারের ঢাকার কোনো একটা দোকানদারের কাছ থেকে কিনলাম 1,20,000 টাকা। কল্পনা করো যার বাড়ি যেখানে, সেই জেলা নিয়ে যাচ্ছি আমরা, এক্সপেন্স করছি 10,000 টাকা, আমার নির্দিষ্ট জেলায় নিয়ে আসতে খরচ হচ্ছে 10,000 টাকা। তাহলে মোট ব্যয় হলো কত? 1,30,000 টাকা। তাহলে আমরা ভ্যাট দিব কার উপর? দোকানদারের কাছ থেকে। যখন অ্যাট এ টাইম দোকানে যে যত টাকা মাল কিনছি ঠিক তত টাকার উপর ভ্যাট দিতে হবে। আমরা ট্রেনে নিয়ে আসবো না, উড়োজাহাজে নিয়ে আসবো না, হেলিকপ্টারে নিয়ে আসবো না, ট্রাকে নিয়ে আসবো, সেটা আমাদের ব্যাপার। সেটা ভাড়ার উপর কোনো ভ্যাট ট্যাক্স হচ্ছে না। তাহলে আমরা এই কস্ট প্রাইসের উপর দোকানদারকে আমরা ভ্যাট দিলাম। এই জন্য আমরা এই 1,20,000 উপর আমরা ভ্যাট ধরবো যদি দেশীয় মার্কেটে যেটা আমরা ক্রয় বিক্রয় হয়। আর ইম্পোর্ট যদি করে থাকি তাহলে এই কস্টের সাথে এক্সপেন্স যোগ, আমাদের যদি কোনো ভ্যাট থাকে, ইম্পোর্ট ভ্যাট তো অবশ্যই থাকবে, তাহলে সেই ভ্যাটগুলো সব যোগ করে তারপরে আমাদের ইম্পোর্ট ডিউটি থাকলে সেটা যোগ করে আমরা ভ্যাট ক্যালকুলেশন করব। দেশীয় মার্কেটে শুধু পারচেজ থাকলে আমরা এরকম ভাবে করবো। আচ্ছা, টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করলে আমরা সেলস ভ্যালু নির্ণয় করবো। কিন্তু যে সেলস ভ্যালু, এটা তো শুধু সেলস, এর উপর তো আমরা ভ্যাট জনগণের কাছ থেকে নিইনি, কাস্টমারের কাছ থেকে নিইনি। তাহলে ভ্যাট সহ কত হবে? এর উপর ভ্যাট ধরলে আমাদের ভ্যাট সহ হচ্ছে এত। এটা হচ্ছে আমরা ইনভয়েস বা চালান মূল্য আমরা লিখে দেবো যে ভ্যাট সহ সেলস প্রাইস হচ্ছে এত। এটা হচ্ছে মূলত ইনভয়েস প্রাইস। তাহলে আমরা আউটপুট ভ্যাটটা যখন লিখবো, এখানে যেটা বের করেছে আউটপুট ভ্যাট 21,750, এখান থেকে আমরা ক্রয়ের ভ্যাটটা বাদলে এই টাকাটা পাবো। এটা হচ্ছে আমাদের কাছে ভ্যাট পেয়েবল। এখন এই ধরনের অঙ্ক তোমার পরীক্ষায় আসবে। তোমরা অবশ্যই এই প্র্যাকটিস গুলো একটু বেশি বেশি করবে। আচ্ছা, তারপরে আছে এটা জাবেদা করতে বলছে। জাবেদাটা দেখি। হ্যাঁ, এটা আসলে অর্পা একটু খেয়াল করো যে এটা আসলে দেখো
অনার্স 2014 সালে আসছিল এটা, পেয়েছি। বুঝছ? তো এখানে আমাদের বলা আছে প্রিফার জার্নাল এন্ট্রি ফ্রম দ্য ফলোইং ট্রানজেকশন সেপ্টেম্বর 1 টাঙ্গাইল লিমিটেড ওপেন ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট বাই ডিপোজিটিং 400। তাহলে এর জন্য জাবেদা কি হবে? জাবেদা হবে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, আর ক্যাশ হ্যাঁ ক্রেডিট। হ্যাঁ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আমাদের এই জাবেদার ঘর আর দাগে করতেছি না, ঠিক আছে? জাবেদার ঘর থাকা লাগবে। না না দেখা লাগতেছে। আচ্ছা, তারপর পারচেজ গুড অন হ্যাঁ ক্যাশ তারপরে আছে বাই পারচেস অন অ্যাকাউন্ট, পারচেস অন অ্যাকাউন্ট ফ্রম নাসরিন। আমরা নাসরিনের কাছ থেকে কি করছি? পারচেস করছি, বাকি অন অ্যাকাউন্ট শব্দ তো বাকিতে কত টাকা? 2,20,000 এত। আর আমাদের ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে আমরা উইথ না কি, সেটা কি লেখা আছে এটা আমরা দেখব। তাহলে এখানে খেয়াল করো, এই উইথ কথা লেখা আছে, উইথ। উইথ মানে এটাকে আমরা ভ্যাট যখন আলাদা করব তখন আমরা এটা 115 দ্বারা ভাগ করবো আর 15 দ্বারা গুণ করব। তাহলে এটার জন্য আমরা জাবেদা লিখব, যখন ক্রয় করব আমরা তখন আমরা জাবেদা লিখবো এরকম ভাবে, ক্রয় করছি তাহলে পারচেস ডেবিট, তারপরে কি হবে? ভ্যাট। তাহলে পারচেস করলে ভ্যাটটা হচ্ছে কি ইনপুট ভ্যাট, তাই না? ইনপুট ভ্যাট। এখন ইনপুট ভ্যাটের জায়গায় কেউ কেউ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডাইরেক্ট লিখতে পারে, কোনো সমস্যা নাই, লিখতে পারে, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট লিখতে পারে। আর আমাদের এখানে লিখবো কি অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। তাহলে কত টাকা অ্যাকাউন্টস পেবল হবে? 2,30,000 টাকায় অ্যাকাউন্টস পেবল হবে, 2,30,000 টাকায় অ্যাকাউন্টস পেবল, কারণ ভ্যাট সহ এটা বিক্রি করছে। তাহলে কাস্টমারের কাছ থেকে এটা আমরা তাহলে অ্যাকাউন্টস পেবল এখানে নাসরিন কোম্পানি লিখতে হতো, নাসরিন। এখন এখানে যেহেতু উইথ কথাটা আছে, এই যে উইথ কথাটা আছে, তাহলে আমরা কি করবো এখন ক্যালকুলেশন করার সময়? উইথ কথা যেহেতু আছে সেহেতু আমাদের এই 2,30,000 টাকাকে ভাগ করতে হবে কত? 115 দ্বারা, গুণ করবো কত? 15 দ্বারা। তাহলে কত হবে এটা? আর এটা হবে কত? 2,30,000। এটা বিভিন্ন ভাবে করা যায়। 2,30,000 টাকা থেকে ব্যাংকের টাকাটা বাদ দেবো, কত? 30,000। এটা হচ্ছে 30,000। আর এখান থেকে যদি আমরা 30,000 বাদ দেই তাহলে কত থাকবে? 2 লাখ টাকা। তাহলে পারচেজ হচ্ছে 2 লাখ, ইনপুট ভ্যাট হচ্ছে 30,000 আর অ্যাকাউন্টস পেবল হচ্ছে 2,30,000। এটা কি কারণে হলো? এই যে উইথের জন্য আছে দেখেই আমরা ওই ফর্মুলাটা কাজে লাগাইছি। ঠিক সোল্ড করছে, বিক্রি করছে একই রকম ভাবে। বিক্রি করছে এখানে বলা আছে কত টাকা? 3,45,000 টাকা দিয়ে বিক্রি করছি। এখন তারপরে এখানে কি আছে আমাদের? তারপরে যখন বিক্রি করছি তখন আমাদের এখানে বলা আছে যে উইথ ভ্যাট, তাই না? উইথ আছে। তাহলে আমরা কখন লিখবো এরকম 115 দ্বারা ভাগ করে? যখন উইথ বা ইনক্লুড কথা থাকবে, তখন লিখবো এটা। তাহলে এখানে আমরা কি করছি? বিক্রি করছি। তাহলে বিক্রি করলে কি হবে? বিক্রি করলে আমরা বাকিতে যদি বিক্রি করে থাকি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, হ্যাঁ সেলস ক্রেডিট, আউটপুট ভ্যাট ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল কাছে কত আমরা বিক্রি করেছি ভ্যাট সহ? 4,50,000, 3,45,000। তাহলে 3,45,000 টাকা এখানে লিখবো। তাহলে আউটপুট ভ্যাট হবে কত? যেহেতু আমাদের উইথের কথা বলা আছে, 3,45,000 ভাগ 15 ভাগ 115 গুণন 15, কত হয় দেখো তো? 45,000। তাহলে সেলস হবে কত? সেলস
সেলস হবে এখান থেকে 45,000 যদি আমরা বাদ দেই তাহলে কত পাবো? 2 লাখ। 2 লাখ তো না, 3 লক্ষ 3 লক্ষ 45 মাইনাস 45 এই টাকাটা পাবো। তাহলে আমরা এটা কি কারণে করবো? আমরা যদি উইথ বা ইনক্লুডেড কথা থাকে, তাহলে তখন আমরা এটা লিখবো। এবং তারপরে বলা আছে ভ্যাট ট্রেজারি গভর্নমেন্টে আমরা কি করেছি, গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিয়েছি। তাহলে ভ্যাট যদি জমা দিয়ে থাকে তাহলে কি হবে? ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ওই ভ্যাট ওপেন করার ক্ষেত্রে বা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট করার ক্ষেত্রে একই হিসাব নিকাশ হবে। আচ্ছা, আর তোমাদের এই অঙ্কটা থাকে বাড়ির কাজ, 10 নম্বরটা বাড়ির কাজ করে আমাদের পার্টসি শেষ। এই 10 নম্বরটা বাসার কাজ থাকবে, ঠিক আছে? তাহলে ঠিক আছে, আজকে তাহলে এখানে রাখি নাকি? শুধু 10 নম্বর বাড়ির কাজ থাকবে, তারপরে পার্ট সি থেকে আমরা দেখবো। পার্ট সি এরকম 2 দিনে শেষ করে দেবো, কালকেও আছে। হ্যাঁ, তোমরা কালকেও সকলে অ্যাটেন্ড থাকবে। আচ্ছা ঠিক আছে। আমাদের এখন রেগুলার ক্লাস হবে, রেগুলার। হ্যাঁ জি স্যার, আমরা কি প্রতিটা অধ্যায়ে আপনার ওই যে 1 নম্বরের জন্য পড়ব, না কিছু বেসিক অধ্যায় পড়ব? 1 নম্বরের জন্য তো প্রতিটা অধ্যায় খুব অল্প অল্প আছে। হ্যাঁ বুঝতে পারছি, অত খুব বেশি বেশি নাই, প্রতিটা অধ্যায় দেখে যায়, কারণ কোনটা কোন পড়ে কোনটা কি হবে এটা তো বলা যায় না। তো খুব অল্প অল্প আছে, সাজেশন আছে। বইয়ে যা আছে সবই দেখবো। হ্যাঁ, প্রতিটা অধ্যায়ে দেখো, ওটা খুব বেশি দেওয়া নয়, অল্প অল্প করে দেওয়া আছে। ইনশাল্লাহ, কারণ কোনটা কোন পড়বে কোনটা আসবে না এটা তো বলা যায় না। তো তাই প্রত্যেকটা দেখবো, ঠিক আছে? আর অধ্যায় ভিত্তিক আমরা এই পড়াটা শেষ করে যাব আমরা। আর আমাদের প্রত্যেকদিন এখন ক্লাস চলবে, তোমরা আমাদেরকে মিস করো না। আর এই অঙ্কগুলো দেখবে ভয় ভীতি সব কেটে যাবে, ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। তাহলে আজকে এখানে রাখি নাকি? ওকে, ঠিক আছে। আদাব। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।